এখানে এসে যে ধৈর্য আপনাদের দেখেছি, আপনাদের এই আলোচনার জন্য যে অনুপ্রেরণা, আমাদের মতো কিছু রাজনৈতিক কর্মীকে যারা আজীবন কর্মক্ষেত্রে এসে স্বাস্থ্য খাতকে অবহেলা থেকে মুক্ত করার মানসে এই ফার্মাসিস্টগণ দীর্ঘদিন কাজ করছেন। আমি একজন রাজনৈতিক কর্মী। অনেকেই ভাবেন, অনেকে কি ভাবেন সেটা বলার বিষয় না, কিন্তু আমার আজকে প্রায় 32 বছর এই প্রেস ক্লাবে আসার সৌভাগ্য হয়েছে। আমি অত্যন্ত আপ্লুত এবং আমি অত্যন্ত খুশি যে দেশের এই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আলোকেও আজকে যে বিষয়টা নিয়ে এই ফার্মাসি অ্যাসোসিয়েশন আলোচনার জন্য আমাদের কয়েক বন্ধুকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদীর সকল পর্যায়ের শক্তির পক্ষ থেকে আপনাদেরকে, অর্থাৎ এই ফার্মাসি অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে এবং এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আহ্বান জানাবো, আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের আরেকটা কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আমার এখান থেকে অনেক দূরে যেতে হবে, সে কোনাপাড়ায়। আজকে সভাপতি অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব। আমি জানি না বিগত দিনে আমার সহযোদ্ধা, যাকে আমি 30 বছরই প্রেস ক্লাবে পেয়েছি, আমাদের মনিরুজ্জামান, খুব ভালো বক্তা, সে ভালো আইডিয়াও তার আছে রাজনীতি নিয়ে কথা বলার, সমসাময়িক বিষয় নিয়ে এসে অনেক গভীরে গিয়ে চিন্তা ভাবনা করে। কারণ একটু আগে আমাকে এসে কয়েকটা কথা বলেছে, অত্যন্ত আমার অভিজ্ঞতা ক্ষুদ্র আলোকে আমার খুব ভালো লেগেছে। সে মনিরুজ্জামানের আহ্বানে আমি আমার বামে বসা সভাপতি এবি সিদ্দিকী হালদার অনুষ্ঠানটা করতে চেয়েছিলেন। আমি প্রথমেই তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ফার্মাসি অ্যাসোসিয়েশন, জাতীয় ফার্মাসি অ্যাসোসিয়েশন, আপনারা অতীতে কাজগুলো কেন করতে পারেন নাই, কেন আপনারা এগোতে পারেন নাই, বিভিন্ন কথা ওনারা বলেছে। সেই জন্য আমি বিশেষ করে মনিরের জমানের কারণে আজকে এখানে এসেছি। আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ, আগামী 31 তারিখে বিজিএম এর একটা নির্বাচন আছে, তো সে কারণে তবুও আমি আপনাদের সুশৃঙ্খল, আসলে আমার খুব ভালো লেগেছে আপনারা বসে আছেন, উপস্থিত সবাই এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ। এখানে আমার সহযোদ্ধা, আমাদের ধর্ম সচিব, মানে ধর্ম সম্পাদক, অত্যন্ত বলিষ্ঠ, তার একটা ছবি দেখলাম, আমার চেয়েও বেশি রক্তাক্ত। তার অন্যায় ছিল সেদিন খালেদা জিয়ার জন্য মসজিদের ভিতর দোয়া কেন করলেন। আমার মনে পড়ে 1997 সালের শেষ অথবা মধ্যবর্তী সময় আমি আমার সবচেয়ে প্রিয় নেতা, মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, যার সাথে আমি ছিলাম ঢাকায়, সাদেক হোসেন খোকা সহ, নোমান ভাই সহ, আমরা 3 জন যাত্রাবাড়িতে গিয়েছিলাম হাসিনার হিন্দুস্তানের সাথে একটা অবৈধ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার। সেদিনও শটগানের গুলিতে আমরা 3 জন রক্তাক্ত ছিলাম। তারপরে 2011 সালের 6 জুলাই, সেই রক্তাক্তর কথা বলার প্রয়োজন নাই, সারা পৃথিবী দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে, তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক ফারুক সাহেবকে হয়তো বাঁচিয়ে আনবে। সেই জামানের আমি ছবিটা দেখে খুবই ভালো, খারাপ না।
আরেকজন আমার বন্ধু, বয়সে অত ছোট কিন্তু বন্ধুর মতোই চলে আমরা, মিরপুর গাবতলীতে সে জিএস নাজমুদ্দিন আলমকে ওইভাবে রক্তাক্ত করেছে। সবচেয়ে আমরা তো অত ছোটখাটো পদের পদবী ফার্মাসিস্ট ভাইয়েরা বোনেরা, কিন্তু দেখেন ঈশ্বরচন্দ্র রায় একজন বলিষ্ঠ নেতৃত্ব দেন এই দেশে। সে শহীদ জিয়ার যুব দল থেকে শুরু করে বাংলাদেশের চলমান রাজনৈতিক উপর বক্তব্য রাখেন, নীতি নির্ধারক। তাকে পুলিশ রাস্তার উপর পিটিয়ে রক্তাক্ত করেছে। কাকেও কোনো ব্যক্তিকে দুঃশাসনের সময় অপমান করে না এমন ইতিহাস নাই। সে কারণে আজকে আওয়ামী লীগের সে হাসিনাও নাই। হাসিনার নির্দেশে যেসব পুলিশ কর্মকর্তা, যেসব ডিএমপির দায়িত্বে ছিলেন, যারা ডিবির দায়িত্ব ছিলেন, যারা এসবির দায়িত্বে ছিলেন, যারা গোয়েন্দা শাখাগুলোর দায়িত্বে ছিলেন, তারা হাসিনার নির্দেশে যেভাবে অমানসিক কাজ করেছে, সে অমানসিক কাজের লোকগুলোকে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী, যিনি নিজের বিদেশে এক খণ্ড জায়গা নেই, একটা বাড়ি নেই, সুইজারল্যান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বিদেশে তার ব্যাংকের কোনো জমানোর টাকা নাই, যে মহিলাটি স্বামী হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে যে ভূমিকা রেখেছে, সে ভূমিকার জন্য যিনি আপসী নেতৃত্ব উপাধি পেয়েছেন, সে বেগম খালেদা জিয়াও শেখ হাসিনার গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পান। সেদিন তাবিদ আওয়ালের একটি নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে তার গাড়ির উপর যেভাবে হামলা চালিয়েছিল, সেটা আমাদের মনে পড়ে। কিন্তু এখন এই সময় আমার সামনে অনেক নতুন সাংবাদিক, অনেককে চিনি না, এদের উদ্দীপ্ত, এদের লেখনীর শক্তি, যেটা থেকে আপনারা অতীতে বঞ্চিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধু, এখন কিন্তু সেই সুযোগ নাই। যা লেখা, আমি যা বলি, আমার দল যা বলে, এই সরকারকে কর্ণগোচর করার জন্য যা বলে সবই লিখতে পারেন। সেই স্বাধীনতাটুকু এনে দিয়েছে কারা? মুগ্ধ রক্তের বিনিময়ে, হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময়ে, বিএনপির 16 বছরের 5,000 নেতাকর্মীর আত্মহত্যের মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসলো, সেই সফলতার জন্যই সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে। টিয়ার গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝরঝর করে, মাথায় হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পরও যে সংবাদ সংগ্রহ করেছিল হাসিনার আমলে, সেই সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়েরা, স্নেহের রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন, সেটা কাটসাট করে ফেলত। সে কষ্ট আপনাদের কথাও আমার মনে আছে। আজকে সেটা নাই। স্বাধীন দেশ, যে স্বাধীনতা 71 সালে আমি খালি পায়ে যুদ্ধ করেছিলাম, একটা ছেঁড়া হাফ প্যান্ট পরে 21 দিন পর্যন্ত কাটিয়েছিলাম। সেদিন আমার নেতা মহরম ফেরদৌস আহমদ কুরেশি, সে কলকাতায় আমাকে 2টা হাফ প্যান্ট কিনে দিয়েছে, তাও ফুল হাফ প্যান্ট না। সে 2টা হাফ প্যান্ট দিয়ে আমি সে ঢাকায় এসে আর পরিবর্তন করতে পারিনি। এদের কথা মনে পড়ে এই কারণে, যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাও চিবাইয়া, এমন কথাও তো শুনেছি। এর কারণ ছিল একটি শেখ পরিবার, সে কারণ ছিল একটি হাসিনা।
সে কারণ ছিল একটি, গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না এই স্বৈর শাসনের কাছে। শেখ হাসিনা তাই করছে, আর শেখ হাসিনার দোসররা তাই করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি কথা বললে 10 কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি রহমত, বাংলাদেশে শেখ হাসিনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ, এ কথাটা বলা ঠিক না। আমি যখন সিপিবি দায়িত্ব পালন করছিলাম, লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা, পাশে আমরা উঠতাম, কিন্তু আমি ভুলে দাঁড়িয়ে গেছি ওই লাইনে। এসেছে তার গোয়েন্দারা এসে বললো স্যার আপনি ডানেরটা উঠবেন। ঠিক তেমনি মুহূর্তেই প্রধানমন্ত্রী এসে লিফটের গোড়ায় দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন চলো এখন লিফটে যাই। আমি কেন আমার চাকরি তো থাকবে না আপনার লিফটে উঠলে। আমি উঠে নেই। পরবর্তীতে উনি, আমার একটা অফিস ছিল, ওনার গোয়েন্দারা এসে বললো আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার ঊর্ধ্বতন যারা নেত্রী তাদের থেকে অনুমোদন নিয়ে আমি গেলাম। 10 মিনিট ছিলাম। আমি দুটো কথা তাকে বলেছি, দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে, সবে আমি বুঝি, একটা জিনিস, আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? আপনার বাবাই তো নিজ হাতে আওয়ামী লীগকে জবাই করে দিয়েছে। আজকে এই কথাটা বলার অর্থ, যেদিন সেদিন শেখ মুজিব করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতিসৌধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে, যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের কবর জিয়ারত করে তা বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকবো, যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিব। তাহলে শেখ মুজিব তোমার এই নৃশংস হত্যাকাণ্ডের কোনদিন হতো, কারণ তুমি ক্ষমতা এত লোভী ছিল। যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে ইয়া বুদ্ধর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি সৈন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হতো না। এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত না। সেদিন ক্ষমতার লোভী ছিল শেখ মুজিব। আলোচনার নামে, প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত্র মানুষকে, অগণিত মানুষকে হত্যা করেছিল, সেই সুযোগটা হতো না। শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে। বলো না স্বাধীন করলাম আমরা, এসে জুড়ে সেই 73 সালে কোনোমতে একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন। এক দল, সেদিন একটি দলে থাকবে, গণতন্ত্র থাকবে না, কিন্তু আপনি তো নাই। আপনার মেয়ে আবারও একই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা অধিকারের জন্য লড়াই করবে, যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনারা লড়াই করেছেন, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে। সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন, সে আলোচনায় এটাই আসে, সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস যে ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে।
এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। স্লোগান উঠে অমুকের দেশ, শেখ মুজিবের দেশের লোকেরাও তো দেশে থাকতে পারে নাই। এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন, এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। ঠিক, তাদের দাবি একটা, 2018 সালে দিনের ভোট রাতে আর হবে না। 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে, এমন ভোট আর হবে না। তাই আমার নেতার তারেক রহমানের স্পষ্ট বক্তব্য একটি, যে আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন, এ বিএনপি কে ক্ষমতা নেবার জন্য নয়। বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব, সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই। অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের অনেক কিছুই নেই। আমরা তো এই কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করলেন? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদেরও আছে। আমরা তো রাস্তায় নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই। এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তাতে নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানায় নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সব তো আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে। এগুলা দেখেন না, বড় হাসি পায়। একটা কথা না বললে হয় না, যে আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি হয়েছে, চলে যাওয়ার পর তদন্ত কমিটি হাস্যাস্পদ। আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না? তদন্ত করে কি হবে? হামিদের আনতে পারবেন? কিছু লোকের শাস্তি দিতে পারবে, কিন্তু যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়, আমরা সত্যের পথেই থাকি। কারণ আমার নেতা শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা। আমরা সত্য কথা বলেই যাব। সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন, এসব তদন্ত কমিশনে, যে আমাদের ছাত্র সীমান্ত নাম কি, সত্যকে কালকে হত্যা করলো, গুলি করে মেরেই বেরো, 25 বছরের আছে। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তার কর্নারে হলো সরওয়ার্দী উদ্যান। এখানে চলে কি গাঁজা, মদ, জুয়া, আড্ডা।
চোখে পড়ে না? আমাদের আইজিপি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এরা ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে। এত বড় একটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে মদ, জুয়া, অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকের আড্ডা, চোখে পড়ে না কেন? সেই কন্যারে আমাদের ছাত্রকে কালকে আত্মহতি দিতে হয়েছে। এগুলো চোখে রাখা উচিত। হবে কি তদন্ত, আব্দুল হামিদের মতো একটা তদন্ত কমিটি হবে। তাই আজকে অনেক কথা বলে ফেলেছি, আর বলার প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু আজকের এই সভা থেকে জানতে চাই, আপনারা নিরাশ হবেন না, আপনাদের সাথে আছি। আপনারা 31 দফার শহীদ জিয়া, সে শহীদ জিয়া পল্লী চিকিৎসক না, তৈরি করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছেন। তারাই আপনারা অনেক শিক্ষিত, আপনারা অনেক শিক্ষিত। আরে ডাক্তার রাত্রে 2টার সময় পাওয়া যায় না, কিন্তু পায় ফার্মাসিস্ট। বাড়ির কাছে অনেক দোকান, ফার্মাসি, যায় নক করলে এটা ঠিক এমবিবিএস ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয়। ভেরি গুড। আমি 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 খুব ভালো লাগে। করোনার সময় কারা? এরা আপনাদের মতো লোকে মাস্ক পরে কাজ করছে। তা আমি আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট, নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে, যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন। কাজী মনিরুজ্জামান অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে, এটাতে কাজে দিবে। আমরাও আমাদের বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের অ্যাক্টিভিটিস তুলে ধরবো। সবশেষে বিদায় নেব। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করি, উপদেষ্টা পরিষদের জন্য দোয়া করি, কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে। অনুগ্রহ করে ম্যাপটা দেন, আমরা প্রস্তুতি নিই, জনগণ প্রস্তুতি নেন। যারা 16 বছর শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে, জেল জুলুম খুন খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি